নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন সাতটার শক্তিশাল। আগামীকাল 21শে জুলাই, আর এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেদিকেই নজর থাকবে গোটা দেশের। গোটা দেশ বলছি কারণ এই প্রথমবার 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন অখিলেশ যাদব। অখিলেশ যাদব, যার হাত ধরে ইউপিতে বিজেপিকে ধরাশায়ী করেছে সমাজবাদী পার্টি। 29টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস এই বাংলায় লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব দুজনে একসঙ্গে থাকলে 21এর মঞ্চ থেকে যে মোদী বিরোধিতার সুর আরও চড়াও হবে, আরও জোরালোভাবে বাজবে, সেটা আর বলার অবকাশ রাখে না। তবে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন কোন খাতে বার্তা দিতে পারেন? 26-এর গুটি কি এখন থেকেই সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস? অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়তি দায়িত্ব পাচ্ছেন 26-এর ইলেকশনের আগে? দেখুন। রাত পোহালেই তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ। এবছর 21শে জুলাইয়ের সমাবেশ একই সঙ্গে লোকসভা ভোট এবং তারপরে বিধানসভা উপনির্বাচনের সাফল্যের বিজয় দিবস হয়ে দাঁড়িয়েছে। এই সমাবেশ থেকে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালের বিধানসভা ভোটের দিশাও দেখাতে পারেন বলে মনে করছে দলের একাংশ। 2024 সালের লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য পেয়েছে তৃণমূল ও সমাজবাদী পার্টি। বাংলায় বিজেপিকে রুখে দিয়েছেন মমতা। উত্তরপ্রদেশেও তাক লাগানো মার্কশিট অখিলেশদের। এবার 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল নেত্রীর পাশে দেখা যাবে সপা প্রধানকে। অখিলেশ যে ওই সভায় আসবেন শনিবার তা জানিয়েছেন সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক তথা বাংলার প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ। অখিলেশের উপস্থিতিতে 21শে জুলাইয়ের মঞ্চে বিজেপি বিরোধী ঐক্যের সুর নিঃসন্দেহে আরও জোরালোভাবে বাজবে। বাংলার মতো উত্তরপ্রদেশেও বিজেপিকে রুখে দিয়েছেন অখিলেশ। যোগী আদিত্যনাথের রাজ্যে সাম্প্রতিক ভোট রাজনীতিতে বিরোধীদের ফলাফলের নিরিখে সবচেয়ে সফল হয়েছেন তাঁরা। উত্তরপ্রদেশে 80 আসনের মধ্যে ইন্ডিয়া ব্লকের দুই শরিক সপা এবং কংগ্রেসের জোট 43 আসনে জয়ী হয়েছে। তার মধ্যে সপা একাই জিতেছে 38টি আসন। বাংলায় বিজেপিকে পর্যুদস্ত করে 29টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। তারপর দলের এই প্রথম বড় রাজনৈতিক সমাবেশ। মুখ্যমন্ত্রী মমতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায় ভালোবাসায় আমরা বীর সেই শহীদদের তর্পণ করি। শুধু তাঁরাই নন, দেশ ও দশের জন্য আন্দোলন করতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে এই দিনে আমরা স্মরণ করি। সেই সঙ্গে আমরা এই দিনটিকে মা মাটি মানুষ দিবস হিসেবেও পালন করি। নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক জয় তাকে মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করি, সেজন্যও এদিন বিশেষ তাৎপর্যপূর্ণ। 21এর বিধানসভায় জয়ের পর অভিষেককেই তৃণমূলের সেনাপতির আখ্যা দেওয়া হয়েছিল। বারবার বিভিন্ন ইস্যুতে বিরোধীদের কড়া আক্রমণ করেছেন অভিষেক। ইন্ডিয়া জোটেও ছিলেন গুরু দায়িত্বে। সেই অভিষেককে আরও দায়িত্ব দেওয়া হতে পারে বলেই খবর দলের অন্দরে। 24-এর নির্বাচনের পর 21শে জুলাইয়ের মঞ্চই কি দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট হতে চলেছে? রবিবার বাংলায় নিজেদের শক্তি প্রতিষ্ঠা করবে ফের মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে মোদী বিরোধী জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি দিল্লির রাজনীতির সেন্ট্রাল হলে প্রধান মুখ হতে চলেছেন? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আগামীকাল তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই এবং সেই মঞ্চ থেকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একের পর এক যে নিশানা দাগা হবে, বিজেপি কিভাবে দেখছে? স্নেহায়ন, এই রাজ্যে 21শে তোমাদের ধরাশায়ী করেছে তৃণমূল কংগ্রেস। এই রাজ্যে 2024-এর লোকসভা নির্বাচনে তোমাদের ধরাশায়ী করা হয়েছে তৃণমূল কংগ্রেস, সেই কৃতিত্ব পেয়েছে। উপনির্বাচনে 4-4 তৃণমূল কংগ্রেস। সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে এবার টার্ন অ্যারাউন্ড কামব্যাক। সেখান থেকে স্নেহায়ন, আগামীকালকের 21শে জুলাই মাথা ব্যথা বাড়ছে তো বিজেপির? না, আমাদের তো প্রথম কথা মাথা ব্যথা হওয়ারই কারণ না, কারণ 21শে জুলাইটা যতদূর আমরা জানি ওটা তো শহীদ স্মরণে, এবং সেটা বিষয় হচ্ছে এই শহীদ স্মরণ নিয়ে বেশ কিছু বছর ধরে সোশ্যাল মিডিয়ায় একটা কথা বেশ ঘুরপাক খায় যে মেরেছিল সিপিএম, মরেছিল কংগ্রেস, সভা করে তৃণমূল, আর সারাদিন গালাগালি খায় বিজেপি। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে কালকের যে মানে বিষয়বস্তুটা নিয়ে কালকের যে প্রোগ্রামটা, সেটাই তো অনেকটা ক্ষেত্রে ডাইলুটেড হয়ে গেছে। কিন্তু বিষয় হচ্ছে তোমরা আজকে যে ঘটনাটা নিয়ে আলোচনাটা রেখেছো,
যে মমতা ব্যানার্জি কালকের যে সভা সেখান থেকে নাকি ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়াচ্ছে, বা তার পাশে না, মানে একটু ভুল হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কালকের সভা থেকে ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়াবে, এটা হয়তো বিজেপির ন্যারেটিভ হতে পারে, কিন্তু আমার মনে হয় না কোনো রকম কোনো সাংবাদিক, কোনো পেশাদার সাংবাদিক এই কথাটা বলবে, কারণ উনি অলরেডি ন্যাশনাল ফিগার। আচ্ছা ঠিক আছে, তুমি মানো না মানো, মমতা বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল ফিগার। বিরোধীদের মুখ কি? কিন্তু এবার এখানেই প্রশ্ন, আগামীকাল কি তিনি বিরোধীর মুখ হিসেবে সামনে আসতে পারবেন? অখিলেশ যাদবকে তিনি সঙ্গে নিয়েছেন, দেখো যে অখিলেশ যাদবের নেতৃত্বে এবার ইউপিতে বিজেপির ভরাডুবি হয়েছে। দেখো বিষয়টা হচ্ছে, আমরা একটা রাজনৈতিক দল হিসাবে, যে কোনো রাজনৈতিক দল, তারা তো চাইবে যে কেন্দ্রে হোক রাজ্য হোক, যেখানে তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে, তারা জিততে এবং শাসক দল হিসাবে উন্নত হতে। তো আমরা যখন শাসক দল হিসাবে উন্নত হব, আমরা সবসময় চাই একটা কোঅপারেটিভ এবং কম্পিটিটিভ অপোজিশন আমাদের এগেনস্টে থাকুক। এবার বিশেষত হচ্ছে গিয়ে যে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের পরে তোমরাই বলেছো যে একটা ম্যাচিওর্ড রাহুল গান্ধী, উন্নত রাহুল গান্ধী, তো আমরা তো ভেবেছিলাম যে তার মানে রাহুল গান্ধী বিরোধীদের মুখ। এখন যদি আবার রাহুল গান্ধীকে রিপ্লেসমেন্ট করে মমতা ব্যানার্জি বিরোধীদের মুখ হয়ে যায়, তাহলে বিরোধীদের এখন চিন্তা ভাবনা করতে হবে। আমরা রাহুল গান্ধী মুখ হোক, মমতা ব্যানার্জি মুখ হোক, আমরা আবারও বলছি এটা কম্পিটিটিভ এবং কোঅপারেটিভ অপোজিশন আমরা চাই। মুখটা কি হবে সেটা তারা ডিসাইড করুক। বেশ বেশ। তৃণমূল কংগ্রেস, কোহিনুর রয়েছেন আমাদের সঙ্গে। কোহিনুর, আগামীকাল ন্যাশনাল পলিটিক্স নিয়ে কি বার্তা থাকবে সেদিকে যেমন নজর থাকছে, এমনই আগামীকাল নজরে থাকবে 26 নিয়ে তোমরা কি বার্তা দাও, মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন 2026-এর ইলেকশন নিয়ে। কিন্তু 2026-এর ইলেকশনে এই মুহূর্তে তোমাদের সবচেয়ে বড় মাথা ব্যথা তোমাদের দলেরই বাহুবলীরা, জামাল থেকে শুরু করে জেসিবি থেকে শুরু করে শাহজাহানরা, যাদের জন্য দলের ইমেজ খণ্ডিত হয়েছে, দলের ক্ষতি হয়েছে, মানবে তো? দেখুন, একটা জিনিস তো নিশ্চিত যে পশ্চিমবাংলার বুকে শুধু নয়, ভারতবর্ষতেই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন, এটা নিয়ে চর্চা, জল্পনা ইত্যাদি ইত্যাদি থাকে। এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, তো অস্বীকার করার জায়গা নেই, এই সিদ্ধান্ত হতে পারে, ওই সিদ্ধান্ত হতে পারে, তৃণমূল, মানে আরেকটার দিকে তো বিজেপি, ভারতীয় জনতা পার্টি থরহরি কম্পমান থাকে যে এই আবার গেল নাকি একজন, গেল রব, এটা গেল কেউ একজন, কালকে কিন্তু তারা মাঠেও নামছে, এরকম একটা ব্যাপার থাকে। তো সেটা থাকে, কিন্তু আমি একটা জিনিস পরিষ্কার করে বলে দিই, দেখুন একটা তো নিশ্চিত ব্যাপার যে যারা দুর্বৃত্তকারী, যারা দুষ্কৃতী, যারা খারাপ লোক, তারা সুযোগ সুবিধা তো নিশ্চয়ই, ধরুন 2011 সালের পূর্বে এই খারাপ লোক, দুষ্টু লোক, দুর্বৃত্তায়নে যারা এক্সপার্ট, তারা কখনো তৃণমূলের সঙ্গে বা কংগ্রেসের সঙ্গে ঘেঁষে, ইট ইজ অবভিয়াস তারা সিপিএমের সঙ্গে ঘেঁষে, শাসক দলের সঙ্গে ছিলেন। এখন তারা তৃণমূলের সঙ্গে ঘেঁষার চেষ্টা করে। কিন্তু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে সে সময় সিপিএম যাদের বলেছিল, যাদের নিয়ে বলেছিল চারদিক দিয়ে ঘিরে নেবো, লাইফেল করব, আজকে হয় না। আজকে জায়ান্ট আপনার দেখানোর আগেও 8 বার গ্রেফতার হয়েছে, অ্যান্ড নাও বেল ইজ আ রাইট। আরাবুলও বেল পায়, নওশাদও বেল পায়, জায়ান্তও বেল পায়। বেল তাকে একটা সময় পেতেই হবে, বেল ইজ আ রাইট। এটা বোকা কথা নেই, চিরজীবন আগে তো জেলে রেখে দেওয়া যায় না, আন্ডার ট্রায়াল রেখে দেওয়া যায় না। বিচার ব্যবস্থার প্রক্রিয়া আপনারা জানেন যে বেল ইজ আ রাইট, তেমন কিন্তু আমজনতার কাছে জাস্টিস ইজ অলসো রাইট। জাস্টিস ইজ অলসো রাইট। আমরা তো বলছি যে কোর্টে অ্যাপয়েন্টমেন্টগুলো করতে হবে। এটা তো একটা জেনুইন প্রবলেম যে সারা ভারতবর্ষ জুড়ে আমরাই তো সব থেকে বেশি ফাস্ট ট্র্যাক, আপনারা জানেন যে সব থেকে বেশি ফাস্ট ট্র্যাক কোর্ট আমাদের চলে, আমরা চেষ্টা করেছি। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এবং জুডিশিয়ারির একটা ল্যাক আছে যে জাজ অ্যাপয়েন্টমেন্ট হয় না, অনেকে আবার জাজ হতে চান না, তারা ওকালতি করতে চান, ব্যস্তর সমস্যা। কিন্তু পুলিশ রিয়াকশন করছে কিনা, পুলিশ তো অ্যারেস্ট করছে। আরাবুলকে পুলিশ গ্রেফতার করেছে, আরাবুল আমার দলের লোক। নওশাদকে পুলিশ গ্রেফতার করেছে, আমার বিরোধী দলের লোক। তো এরকম গ্রেফতার হচ্ছে এবং পুলিশ অ্যাকশন নিচ্ছে। ইট ইজ নট যে এটা কিন্তু মাথা ব্যথার কারণ তৃণমূল কংগ্রেসের এই কারণ তোমাদের নেত্রী যখন বারবার হুঁশিয়ারি দিচ্ছেন যে এগুলো বন্ধ করা দরকার, এগুলো হওয়া দরকার নেই, এদেরকে গ্রেফতার করা হোক, তারপরও কিন্তু এই ঘটনাগুলো থামছে না। যাক, আমি পরে ফিরবো তোমার কাছে, আমি একবার সুস্মিতাদির কাছে যাবো। সুস্মিতাদি, কংগ্রেস কোথায় এই মুহূর্তে? যখন আমরা বিরোধী জোটের কথা বলছি, যখন মোদী বিরোধী মুখের কথা বলছি, একটা মোদী বিরোধী ফ্রন্টের কথা বলছি, সেখানে অখিলেশ যাদবকে আমরা দেখতে পাচ্ছি ইউপিতে সাংঘাতিক পারফরমেন্স, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি বাংলায় ভালো পারফরমেন্স। কংগ্রেস যারা ওভারঅল ভালো পারফরমেন্স করলো, তারা 21শে জুলাইয়ের মঞ্চে নেই কেন? জোরালো হতো তো আরো আওয়াজটা যদি আপনারাও থাকতেন অখিলেশ যাদবের পাশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। এখানে কি অধীর রঞ্জন চৌধুরীর দেখানো পথে হাঁটতে গিয়েই বাংলা কংগ্রেস, কিংবা বাংলার কংগ্রেস ব্রাদার বলবো, বাংলার কংগ্রেস হোঁচট খাচ্ছে? তুমি যদি ন্যারেটিভ না সেট করে দাও, তাহলে আমি আমার ন্যারেটিভ যেটা সেটা বলি। সেটা হচ্ছে, ন্যারেটিভ তো অধীরবাবুই সেট না, করেছেন। অধীরবাবু ন্যারেটিভ সেট করেনি। ন্যারেটিভ তোমরা মিডিয়ারা বিভিন্ন রকমভাবে বিভিন্নটা সেট করছো। বিষয়টা হচ্ছে আজকে 21শে জুলাইয়ের যে প্রোগ্রামটা,
এই প্রোগ্রামটা হচ্ছে যুব কংগ্রেসের প্রোগ্রাম। একেবারেই মার খেয়েছিলেন আপনারা, গুলি চালিয়েছিল সিপিআইএম, অনেকে বলে আবার সেই সময় মনীশ গুপ্ত ছিলেন যার নির্দেশে গুলি চালানো হয়েছিল। আমি আসছি আপনারা কোথায়? বিষয়টা হচ্ছে আমরা একদম যেখানে ছিলাম সেখানেই আছি। তা বিষয়টা হচ্ছে যে 21শে জুলাইয়ের সেই শহীদ দিবসে আমরা আমাদের প্রত্যেকটা পার্টি অফিসে যেরকমভাবে শহীদ দিবস পালন করা উচিত, মঞ্চে পাগলু ড্যান্স না হয়ে যেটা হওয়া উচিত, এই 13 জন শহীদকে স্মরণ করে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে প্রত্যেকটা জায়গায় আমাদের প্রদেশ কংগ্রেস অফিস থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা টাউনে টাউনে অনুষ্ঠিত হয়, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। যেখানে 21শে জুলাইয়ের প্রোগ্রামে আমরা 13 জন শহীদের নাম পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখে শুনি না। আজ পর্যন্ত 21শে জুলাইয়ের ফাইলও খুললো না। আর মনীশ গুপ্ত এখন কোথায় সে তো সবাই জানে, মনীশ গুপ্তকে দেখে হচ্ছে হ্যাঁ এই দলের মন্ত্রী হতে। তা সুতরাং সেই জায়গায়, এবং তার সাথে সাথে রজপাল সিং বারাসাতে যুব কংগ্রেসের মিটিংয়ে গুলি চালিয়েছিল, সেও পরে এমএলএ হয় তৃণমূল কংগ্রেসে। তাই সুতরাং ওই এইবার কথায় আসি, শ্রেয়ায়ন বলল কম্পিটিটিভ এবং কম্পারেটিভ মানে একটা ইয়ে চাইছে, বিরোধী চাইছে। কারা বিরোধী চাইছে? যারা বিরোধী এন্ড কম্পারেটিভ, তো সেটা তো এবছরের লোকসভার নির্বাচন প্রমাণ করে দিয়েছে এবং প্রমাণ করেছে। এবং কিন্তু তারা কি সেটা চেয়েছে? তারা সেটা চায়নি, কারণ তারা গণতন্ত্রকে বারংবার গলা টিপে হত্যা করার চেষ্টা করছে। সংবিধান বাঁচাও বলে আজকে যে আমরা বলছি সংবিধানটাকে বাঁচাও, সংবিধানটাকে হত্যা করতে চাইছে, গণতন্ত্রকে হত্যা করতে চাইছে। তারা সুস্থ স্বাভাবিক একটা পরিবেশই রাখতে চাইছে না বিরোধীদের জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা কারা? কারণ এই মুহূর্তে যেটা আমরা যা আপনাদের সমীকরণ, তৃণমূল কংগ্রেস আপনাদের বিরোধী রাজ্যে, কিন্তু আবার কোথাও কেন্দ্রে গিয়ে এই তৃণমূল কংগ্রেস আপনাদের জোট সঙ্গী। আঞ্চলিক বিরোধিতা এবং জাতীয় স্তরে এলাই, এটা মানুষ ভালোভাবে নেবে। কি বলবে তাহলে? কেরালে কি বলবে? কেরালেও তো আমাদের সাথে তো সিপিএম জোটবদ্ধ আছে। সিপিএম তো আমাদের জোট সঙ্গী, আমাদের জোট সঙ্গী। এই রাজ্যেও যারা গুলি চালালো তারা আপনাদের জোট সঙ্গী। মানে আজকে তো এইটা তো না, এক সেকেন্ড লেট মি ফিনিশ। আমি কারোর বলার সময় বলিনি, ডিস্টার্ব করবে না। বিষয়টা হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখো রাজনীতি সম্ভাবনাময়, রাজনীতিতে সম্ভাবনার সমস্ত দরজা খোলা থাকে। আজকে বিজেপি নামক যে শক্তিটি সারা ভারতবর্ষকে ধ্বংস করতে চলেছে সাম্প্রদায়িকতার বীজ বপন করে, সেই জায়গায় আজকে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য আমরা সমস্ত বিজেপি বিরোধী শক্তি এক জায়গায় হয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই মানে ন্যারেটিভটাই সত্য যে বিজেপিকে উৎখাত করতে হবে, এবং তার জন্য রাজ্যে তৃণমূলের বিরোধিতা করতে হবে। রাজ্যে তৃণমূলের বিরোধিতা তার জন্য করতে হবে না, রাজ্যে তৃণমূলের সন্ত্রাস এবং দুর্নীতির বিরোধিতা করতে হবে। মানে রাজ্যে শাহজাহান থাক, জেসিপি থাক, বুলেট থাক, জ্যান থাক, জামাল থাক, তাহলে 1000 টাকা থাক, তাহলেই হবে, তাই তো? এইটা কি ন্যারেটিভ? এটা কি ন্যারেটিভ? জাস্ট 1 সেকেন্ড এটা কি ন্যারেটিভ? আমি একটা তথ্য ঠিক করে দিই, বিশ্বজিৎ দা নিশ্চয়ই জানবেন। গনি খান চৌধুরী সে সময় ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি, এবং ঠিক পরের দিন 21শে জুলাই গিয়ে তিনি ডিসকার্ড করেছিলেন যে আমরা এই আন্দোলনটা করিনি, এটা আন্দোলনটা কংগ্রেসের সমর্থন। আজকে ভারতের জাতীয় কংগ্রেস বলছে এই আন্দোলন আমরা করেছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই দিন গনি খান চৌধুরী মানে 22শে জুলাই তিনি এটা কি অপোজ করেছিলেন যে এই রকম আন্দোলন, এরকম বিপ্লবী আন্দোলন, টেরার বেসড আন্দোলন প্রদেশ কংগ্রেস। তাহলে হয়তো আমি এখন এমন কিছু কথা বলবো যে এই কথাগুলো আজকের দিন আমার বলা ঠিক হবে না। বলুন। সেটার জন্য কোহিনুরের কিন্তু সেটার জন্য কিন্তু খুব সমস্যা হবে, কারণ আজকে এই 21শে জুলাইয়ের যে মঞ্চে যে আন্দোলন, 21শে জুলাইয়ের মঞ্চ যে আজকে এই 13 জন শহীদেরকে শহীদ তর্পণ করতে হচ্ছে, আজকে এই শহীদ তর্পণ করতে হচ্ছে কারণ কংগ্রেস সবসময় অহিংসা বিশ্বাস করে, গান্ধীজির আদর্শকে বিশ্বাস করি আমরা। সেই আদর্শে সেদিনকে যে লড়াইটা হয়েছিল, সেদিনকে যে আমরা যে লড়াইটা লড়েছিলেন মমতা ব্যানার্জি, তিনি যুব কংগ্রেসের ব্যানারে লড়েছিলেন, এবং সেদিনকে মমতা ব্যানার্জিকে শুধু দেখে সবাই যায়নি, যারা কংগ্রেসটা করতেন তারা প্রত্যেকে গেছিলেন, যারা যুব কংগ্রেসটা করতেন, কিন্তু আন্দোলনের রূপটা সেইটা যাতে না হয় সেইটার কথা আমি এটা কনফার্ম হলো। এক সেকেন্ড ডিস্টর্টেড করে কথা, তাহলে মুশকিল। গনি খান বলেছিলেন আমরা এই জঙ্গি আন্দোলন করতে চাই না। সুশান্ত ঘোষ সেদিনও ছিলেন, আজও আছে, আজ তৃণমূল কংগ্রেসের যোদ্ধা তিনি। সেদিনকে তো ইয়ে ছিল সিপিএম এ, তাপস চ্যাটার্জি ছিল সিপিএম এ, আজ তো তাপস চ্যাটার্জি সেদিন ছিল। আমি যে সিম্পল রিপ্লাই, তাহলে এটা তো ফ্যাক্ট গেল যে গনি খান চৌধুরী
প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি, তৎকালীন সভাপতি, তিনি ডিসকার্ড করেছিলেন। তাহলে এই আন্দোলনটা কংগ্রেস সেদিন গা ঝেড়েছিল, আজকে কংগ্রেস আন্দোলনটা হাইজ্যাক করার কোনো একদম জায়গা গা নেই। ঝাড়েনি। আমি ফিরে আসবো। দু নম্বর, তার আগে একবার আমি- বিশ্বজিৎ বাবু, আমি বিশ্বজিৎ বাবু, দু নম্বর একটা যেটা আপনি জিনিস- দেখছেন আরেকটা এখানে, জিনিস- আরেকটা জিনিস- তৃণমূল আরেকটা- এবং কংগ্রেসের আরেকটা আমি ফিরবো, জিনিস- আরেকটা clear করুন, আমি clear হয়ে আমি যাবে। ফিরবো, Please, তোমার please, সময় আবার দেবো। miss মাঝখানে চলে 10 সেকেন্ড হয়ে যাবে, এতক্ষণ আটকালে হতো না। আরেকটা জিনিস যেটা মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে বলেছিলেন, যে কংগ্রেস এবং সিপিএম এর, কংগ্রেসের যেহেতু সেন্ট্রাল একটা কম্পালশন আছে বিজেপির বিরুদ্ধে, তাই কংগ্রেস আর সিপিএম এখানে বরাবরই ট্যাসিড একটা সমর্থন দিয়ে যাবে, কোনোদিনের বিরোধিতা করবে না। সেটা পরবর্তীকালে কংগ্রেস এসে প্রমাণ করেছে। বেশ বেশ বিশ্বজিৎ বাবু, এখানে আমরা যা দেখছি এইটার মেজর রেপ্রেজেন্টেশন আমরা বাইরে দেখছি, রাজনৈতিক মহলে দেখছি। তৃণমূল এবং কংগ্রেস বাংলায় কখনো এক জায়গায় আসতে চাই পারছে না, তাই জন্যই কি আজকে অখিলেশ যাদবের আশা? আমরা তো এক্সপেক্ট করেছিলাম অখিলেশ যাদব আসবেন, নিশ্চয়ই আসবেন, তার সঙ্গে সঙ্গে কংগ্রেসের এখানে রেপ্রেজেন্টেশন কেন থাকবে। কেন কারণ আন্দোলনটা আমরা কেন- আপনাদের। আন্দোলনটা তো আমাদের, তাহলে আমাদের মঞ্চে থেকে ওই আন্দোলনটা হবে। আমরা কেন আরে আপনারা তো প্রথম দিন আপনাদের আন্দোলনটা মঞ্চ গা কোথায়? ঝেড়েছিলেন, বিশ্বজিৎ বাবু, আমার খুব প্রথম অদ্ভুত দিন লাগে। আমাদের সেই মঞ্চটা পরের দিন ছোট, গিয়ে গা ঝেড়ে দিয়েছিলেন। আমাদের মঞ্চটা অত বড় না, কিন্তু ওখানে আরে দলটাই নেই, আবার মঞ্চ হবে। শহীদদের সব বেশ, দর্পণ করা হয়। বেশ, বেশ, বেশ। ডাকেইনি। বেশ, যারা গুলি চালালো তারা পরের এখন দিন- পরের যারা দিন গিয়ে গুলি গা ঝেড়ে চালালো, দিল, আবার এখন যাদের বলছে বিরুদ্ধে আন্দোলন গুলি আমাদের। চালানোর অভিযোগ, তারা এখন কংগ্রেসের জোট সঙ্গী। কংগ্রেস এখন যাদের জোট সঙ্গী কেন্দ্রে, তারা এই রাজ্যে কংগ্রেসের বিরোধী, তৃণমূল কংগ্রেসের কথা বলছি, তারা বিরোধী। এই সবের আখেরে অ্যাডভান্টেজ বিজেপি হয়ে যাবে না তো? না, সেটা হবে না, কারণ একটু আগে যে আলোচনা হচ্ছিল তার মূল কেন্দ্র ছিল রাজনীতি সম্ভাবনাময় শিল্প। আজ যারা বিরোধী ছিল এখন তারা হাত ধরেছে। শুধু তাই নয়, এটা কিন্তু এই ন্যারেটিভস দিয়ে ব্যাখ্যা করা যাবে না যে রাজনীতি সম্ভাবনাময় শিল্প। আমি পরিষ্কারভাবে বলছি, যারা রাজনীতির বিশ্লেষণ করেন, বোঝেন, তারা জানেন পলিটিক্যাল হিপোক্রেসি এটা, আর কিচ্ছু নয়। রাজনৈতিকভাবে মানুষকে বোকা বানানো, না হলে একটা আদর্শের জায়গা থেকে সরে যাওয়া। দুটো জিনিস তোমাকে বলছি। এই মুহূর্তে অখিলেশ যাদব আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাকে আমন্ত্রণ জানিয়েছেন, দেখো বারবার বলছিলাম যে ইন্ডিয়া জোট যে তৈরি হয়েছে সেখানে কংগ্রেসকে যতক্ষণ না আঞ্চলিক শক্তিকে সম্মান জানানো যাবে, আঞ্চলিক শক্তিকে গুরুত্ব দেওয়া যাবে, কংগ্রেস কিন্তু অবিজেপি জোটটা তৈরি করতে পারবে না। আপনার দেখো, কথার পরিপ্রেক্ষিতে আমি জাস্ট আমি মমতা দুটো- বন্দ্যোপাধ্যায়ের just দুটো আমি সম্ভাবনার আসবো, আমি কথা ফিরবো, বলবো। আপনার কাছেই ফিরবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজ 21শে জুলাইয়ের মঞ্চ পরিদর্শন করতে গিয়ে অখিলেশ যাদবের কথা বললেন, সেই প্রসঙ্গ আনলেন, কিন্তু কোথায়? কংগ্রেসের প্রসঙ্গ তো তিনি আনলেন না, অখিলেশ যাদবের কথা তিনি বললেন। শুনুন। আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে, অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা, শুধু তার নয়, এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলা মাকে রক্ষা করার সভাও। দেখুন, আমি যদি একেবারে হিসেব করি, যদি সংখ্যা নিরিখে হিসেব করি, আমরা দেখবো 38টা সিট পেয়েছে এই উত্তরপ্রদেশে এসপি এবং 29টা সিট পেয়েছে আমাদের বাংলায় তৃণমূল কংগ্রেস। দুইয়ে মিলিয়ে 67-68 সিটসের মতো হয়, যেখানে কংগ্রেসের একক কিন্তু তার থেকে অনেক বেশি সিটস, তাতে অ্যাবাউট কিছু যায় 99 আসে সিটস। না। কিন্তু তোমাকে- কিন্তু এই মুহূর্তে আপনি দেখুন, দেশের রাজনীতিতে কেন্দ্রবিন্দুতে যেটা বলা হচ্ছে কালকের 21শে জুলাই টার্নিং পয়েন্ট হতে পারে, সেখানে কংগ্রেস নেই। হ্যাঁ, আন্দোলন অবশ্যই। কংগ্রেসের, কংগ্রেস নেই, তৃণমূল অবশ্যই কংগ্রেস। না। আমি কংগ্রেসকে বলি, খর্ব করেই তো তার বিশ্বজিৎ দা, কারণ তো বিশ্বজিৎ দা। কংগ্রেসকে খর্ব আমি করে ফিরবো, তার আমি কারণ ফিরবো। তো। আমি একটা জিনিস পরিষ্কার, দেখো এখানে প্লিজ 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 আমরা ফিরবো, প্লিজ সুস্মিতা দি, প্লিজ। দুটো মরা কান্না মানে বেহুলার কান্না, লক্ষিন্দর মারা গেছে। মেইনটেইন দ্য রেট। দুটো আঞ্চলিক রাজনৈতিক দল, তাদের সিট সংখ্যা কত, তার সঙ্গে যদি তুমি ভারতের প্রেক্ষাপটে কংগ্রেসের 99 তুলনা করো, তাহলে এটা অসম একটা আলোচনা হবে। হ্যাঁ, কিন্তু আমি আমরা তোমায় যেটা বলছি দেখছি, সমর্থনটা, তুমি ইকুয়েশনটা বোঝো। একটা এই মুহূর্তে ন্যাশনাল দল, একটা ন্যাশনাল পার্টি উত্তরপ্রদেশ কিংবা বাংলার মতো দুটো শক্ত ঘাঁটি, যেখানে এককালে তাদের সরকার চলেছে, দীর্ঘ বৃহৎ সময় ধরে দুটো সরকার চলেছে, দলই তোমাকে সেখানে এই- তারা এই 1 এবং 5 তাদের আসন সংখ্যা। এই জায়গাটা তোমাকে বুঝতেই হবে যে এখানে দীর্ঘদিন ধরে বিজেপির বিরুদ্ধে লড়াই করে আঞ্চলিক দল হিসাবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অখিলেশ, তার মানে অবিজেপি জোটে কংগ্রেস ছাড়া যদি আরেকটা বিকল্পর সম্ভাবনা থাকে, তাহলে সেই জায়গাটায় মমতা ব্যানার্জি নিজে কেন্দ্রে থেকে সেই শক্তিগুলোকে মমতা ব্যানার্জি কিন্তু কখনোই কংগ্রেসকে ছাড়া অবিজেপি জোট করবেন সেটা বলেননি, কিন্তু সম্ভাবনাটা তৈরি হচ্ছে। এবং সব থেকে বড় কথা, আজকে যে এই যে মমতা ব্যানার্জি কংগ্রেসকে ডাকেননি,
বা এর ফলে কি হচ্ছে, এর ফলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে আঞ্চলিক দলগুলো বারবার বিভিন্ন দিক থেকে এক হওয়ার চেষ্টা করছে, কারণ কেন্দ্রের বিরুদ্ধে এবং অবিজেপি সরকারের বিরুদ্ধে, মানে অবিজেপি সরকার তৈরি করার ক্ষেত্রে তারা যত নিজেদের মতো গুটি সাজাচ্ছে। এবং একটা জিনিস দেখো, আঞ্চলিকভাবে এই পশ্চিমবঙ্গে লড়াই করেছে কারা বিজেপির বিরুদ্ধে? তুমি ভাবো যে উত্তরপ্রদেশে লড়াই করেছে কারা বিজেপির বিরুদ্ধে? তাহলে সেই যে ডিভিডেন্ড, সেই ডিভিডেন্ডগুলো এক জায়গায় করে একদিকে যেমন সুস্মিতাদি আমি রিকোয়েস্ট করবো, আপনি প্লিজ আপনাকে যখন বলবো তখন বলবেন। ভারতের প্রেক্ষাপটে আমি আমার সহকর্মীদের বলবো কালকে 21শে জুলাইয়ের মঞ্চের যে রিপ্রেজেন্টেশনটা রয়েছে সেটা চালাতে। আমি কোহিনূর, এত বড় মঞ্চ তোমাদের 21শে জুলাইয়ের মঞ্চ, এক্ষুনি দেখতে পাবে আমাদের স্ক্রিনে সেই মঞ্চের রিপ্রেজেন্টেশন। এত বড় মঞ্চ, সেখানে অখিলেশ যাদব স্থান পায়, সেখানে শহীদের পরিবাররা স্থান পায়, কিন্তু সেখানে কংগ্রেস স্থান পেল না, যারা 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 ন্যাশনালি তোমাদের মেন শরিক। আচ্ছা, কাকে ডাকবো বলুন কংগ্রেসের? অধীর রঞ্জন চৌধুরীকে, যার 2 সপ্তাহ আগে খুনি সিপিএম এর উত্তরীয় পড়ে মোহাম্মদ সেলিমের পাশে নমিনেশন পত্র জমা দিতে যাচ্ছে, তাকে ডাকবো? তাকে যখন ডাকবো, ওই ছবিটা যখন ভাসবে, পেছনে যে আমাদের শহীদ পরিবারের লোকজনরা বসে থাকবে, তারা কি সেটা সহ্য করতে পারবে? তারা কি নিতে পারবে? ছবিটা কি মানানসই ভ্যালিড হবে? পয়েন্ট। কাকে ডাকবো? অধীর রঞ্জন চৌধুরীকে ডাকবো? তিনি তো প্রকাশ্যে বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রকাশ্যে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে হেঁটে বলছে তৃণমূলের সঙ্গে আমরা জোটে যাব না। আমাদের দমদমে ওই 13 জনের মধ্যে মুরারিদা দমদমে থাকেন, তাদের পরিবারগুলোর খোঁজ নেয় না পর্যন্ত তৃণমূল কংগ্রেস। একদম দাবি নিয়ে এখানে বলে যাচ্ছে, তাদের শহীদ পরিবারের লোকেদের খোঁজ পর্যন্ত সঠিকভাবে নেওয়া হয় না, এবং কিন্তু তারাও তো মঞ্চে উপস্থিত থাকেন। এক সেকেন্ড, শহীদদের নাম পর্যন্ত করা হয় না। আর একটা কথা বলতে চাই, কারা বলছে বড় বড় কথা? যারা আজকে শাহজাহানের মতো রত্নদের সিপিএম থেকে নিয়ে এসে নিজেদের দলের সম্পদ করেছে, যারা আজকে রেজ্জাক মোল্লাদের মতো লোকদের নিয়ে দলের সম্পদ করেছে, কটা গান্ধীবাদী নেতা আছে তৃণমূল কংগ্রেসের? যখন গান্ধীবাদী কথা হচ্ছে, এখানে কোথাও স্নেহায়ন বলা হচ্ছে মোদি বিরোধী মুখ, আমি দেবো সময় দেবো, বলা হচ্ছে মোদি বিরোধী মুখ, কিন্তু এখানে তো বিরোধীদের ঐক্যতেই সমস্যা রয়েছে। জাস্ট আ সেকেন্ড, আমি টিভিতে সবার সামনে, আমি এনকে টিভির যারা দর্শক আছে তাদের বলতে চাই যে সারা বাংলার বুকে অধীর চৌধুরীর গত 10 বছরের ভিডিওগুলো বার করুন এবং আপনি ভেবে দেখুন যে এরকম গান্ধীবাদী নেতা বাংলায় পেয়েছেন কিনা। বাকিটা ও বলুক। বেশ, স্নেহা, আমি দেখো, আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে সুস্মিতাদি বলা হচ্ছে মোদি বিরোধী প্রধান মুখ কোথায়? না, প্রধান মুখ এবং মোদি বিরোধী বা মোদি গত 10 বছরের মোদি সরকারের বিরুদ্ধে তো অনেক অভিযোগ। সুস্মিতাদি এখানে বসেও বললো যে গণতন্ত্রকে শেষ করে দিয়েছে, বিরোধীদের হত্যা করেছে। আমি বলছি যে গত 10 বছরে মানে মোদি সরকার বা ভারতীয় জনতা পার্টির হাতে কতজন কংগ্রেস কর্মী খুন হয়েছে, কতজন কংগ্রেস কর্মী আহত হয়েছে। কালকে যে সভাটা হতে চলেছে, সেই সভাটার মূল বক্তব্য হচ্ছে 13 জন কংগ্রেস কর্মী, সে যুব কংগ্রেস কর্মী না মেন কংগ্রেস কর্মী আমরা জানি না, 13 জন কংগ্রেস কর্মী প্রাণ হারায়। এবং সুস্মিতাদি বললো যে আমাদের কংগ্রেসের পার্টি অফিসগুলোতে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ জানাবো। হ্যাঁ, যা হবে তো, সিপিএম থাকবে তো তাদের? কেন সিপিএম থাকবে? আপনি জোট সঙ্গী তো, একসাথে লড়ছেন তো, সিপিএম কে নিয়ে যান, সিপিএম কে নিয়ে শহীদদের কালকে কংগ্রেস তাদের মতো করে পালন করবে, তৃণমূল কংগ্রেস তাদের মতো করে কালকে শহীদ দিবস পালন করবে, কংগ্রেস তাদের মতো করে পালন করবেন। সুস্মিতাদি বলছেন কালকে কিন্তু এক মিনিট কাল কিন্তু বিজেপিও পথে নামছে, কালকে বিজেপি পথে নামছে গণতন্ত্র হত্যা দিবস পালন করতে। বিজেপির বক্তব্য হত্যা করছে, তাহলে কি মাওবাদী দল গণতন্ত্রকে হত্যা করছে তৃণমূল কংগ্রেস। দেখবো আগামীকাল 21শে জুলাইয়ের কাউন্টারে বিজেপির কি কর্মসূচি দেখুন। 21শে জুলাই দুপুর 1টায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে বক্তৃতা শুরু করবেন, ঠিক সেই সময় রাজ্যের সব থানার সামনে বিজেপি নেতা কর্মীরা গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচি পালন করবে। মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কুশপুত্তলিকা দাহ করা হবে এই কর্মসূচিতে। আর 21শে জুলাই গোটা রাজ্যে গণতন্ত্র হত্যা দিবস পালিত হবে। মমতা ব্যানার্জি আর ববির কুশপুতুল পুড়াবো পশ্চিমবঙ্গের সব থানার সামনে। এবার 21শে জুলাই মঞ্চ থেকে অখিলেশকে পাশে নিয়ে মোদি বিরোধিতার বার্তা দেবেন মমতা। একই সঙ্গে 2026-এর রূপরেখাও বেঁধে দেবেন তিনি। সেদিনই গণতন্ত্র হত্যা দিবস পালন করে তৃণমূলের 21-এর জৌলুসকে ফ্যাকাশে করতে বদ্ধপরিকর গেরুয়া শিবির।
দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোথাও কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, যেখানে মুরগি বিক্রেতা, মাছ বিক্রেতা, ছাত্র, স্বর্ণ ব্যবসায়ী, সাধারণ মানুষ, গ্রামাঞ্চলের প্রান্তিক মহিলা আক্রান্ত হচ্ছেন এবং পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছে। পুলিশ পর্যন্ত আক্রান্ত হচ্ছেন কারণ মানুষ নির্ভয় হয়ে গেছে। মানুষ সার্বিকভাবে প্রশাসনের উপর থেকে তাদের আস্থা হারিয়ে ফেলেছে। সেই জন্য কোনটা মেগা ইভেন্ট, কোনটা খেলামেলা আর কোনটা শহীদের মঞ্চ, সেটাও মানুষ আলাদা করতে পারছে না, সাংবাদিকরাও পাচ্ছেন না। 21-এর নির্বাচনে বিজেপির ভরাডুবির পর 23-এর লোকসভাতেও বাংলায় জমি দখল করতে পারেনি গেরুয়া শিবির। ভরাডুবির কারণ খুঁজতে গিয়ে বারবার বিজেপির সংগঠনের দিকে আঙুল তুলেছেন খোদ বিজেপির একাংশ। সদ্য রাজ্যে গেরুয়া শিবিরের চিন্তন বৈঠকে শুভেন্দুর চড়া হিন্দুত্বের সুরকেও ভালোভাবে দেখেননি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অনেকেই। যদিও বিজেপিরই একাংশ মনে করছেন সুকান্ত নয়, শুভেন্দু মডেলই বাংলার জন্য ঠিক পন্থা। এই নিয়ে দলেই বিভাজন স্পষ্ট। তার মধ্যে 21-এর পাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালন কর্মসূচি কি অক্সিজেন দেবে গেরুয়া শিবিরকে? বিধানসভার উপনির্বাচনে পরপর মুখ থুবড়ে পড়ার পর ক্রমশ স্পষ্ট হয়েছে বিজেপির অন্দরের বিভাজন। এরপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘোষণা করা এই কর্মসূচি, যে কর্মসূচিতে সায় দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও, তা এই মুহূর্তে ঐক্যবদ্ধ করে পদ্ম শিবিরকে ফের মাঠে নামতে সাহায্য করবে। তবে 21শে জুলাইয়ের মতো জায়ান্ট কর্মসূচির বিপরীতে আদৌ কি এই কর্মসূচি নিয়ে ছাপ ফেলতে পারবে সাংগঠনিকভাবে দুর্বল গেরুয়া শিবির? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। কোথাও কি এই কর্মসূচি আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা কিংবা আগামীকাল তৃণমূল কংগ্রেসের কাউন্টারের থেকে বেশি জরুরি হয়ে হচ্ছে স্নেহায়ন তোমাদের মধ্যে দল যে এখনো ঐক্যবদ্ধভাবে এক লিডারশিপের আন্ডারে বেঙ্গল বিজেপি অ্যাটলিস্ট কাজ করছে সেটা দেখানো? কারণ এর আগে আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর যে মডেল, সুকান্ত মজুমদার সেটা সাপোর্ট করেন না। এই প্রথম আমরা দেখছি এত বিভাজনের মাঝখানে একটি কর্মসূচি, যেখানে শুভেন্দু অধিকারীর ঘোষণা করা কর্মসূচি সুকান্ত মজুমদার সায় দিচ্ছেন যেন গোটা দলকে একত্রিত করতে পারবে। না, আগেও আমাদের অনেক কর্মসূচি হয়েছে যেখানে আমাদের, আমি ইদানিং এর কথা বলছি, অর্থাৎ আপনাদের সায়েন্স সিটিতে অধিবেশনের পর বলছি, প্রথম কর্মসূচি। অধিবেশনের পর তো এটা প্রথম কর্মসূচি, তার মাঝখানে তো কোনো কর্মসূচি হয়ইনি। আর তার আগে লোকসভা নির্বাচন ছিল, সেখানে যার যার নিজের নিজের দায়িত্ব ছিল, একসাথে তো কর্মসূচি হওয়ার কথা না। যে দায়িত্ব শুভেন্দু অধিকারী বলেছে আমি সংগঠন সামলাই না, মানে অর্থাৎ অনেকেই বলছেন বকলমে তিনি দায়িত্ব ঝেড়ে ফেলতে চেষ্টা করেছেন। আমাদের কিছু সাংগঠনিক কাঠামো আছে, সেই কাঠামো অনুযায়ী শুভেন্দুদার যা বক্তব্য সেটা সবাই স্বীকার করেছে। তো যাই হোক, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে কি, দেখো 2021-এর পরে পরবর্তী সময় যখন আমাদের কর্মীদের ওপর যখন ক্রমাগত আক্রমণ হয়েছে, তখন অনেকেই এই কথা বলেছে যে হ্যাঁ, আমি তো বিজেপির নেতারা এক সময় এই কথা বলেছিল, বিরোধীদেরকে বিরুদ্ধে এই কথা বলেছে, তার একটা প্রতিফলনে এর জন্য হচ্ছে, তার জন্য বিরোধী কর্মীরা আজকে খুব ছোট্ট করে বিরোধীতে যাব। আমি একটা বিরোধীতে যাব খুব ছোট্ট করে। এই নামটা কেন, যে গণতন্ত্র হত্যা দিবস, এই নামটা কেন? কেন আমি তোমাকে বলছি, কারণ গণতন্ত্র কি আজকে পশ্চিমবাংলার বুকে আছে? বিষয়টা হচ্ছে তুমি স্বাভাবিক একটা জিনিস পাবো। আমি ভাবছি হত্যা আক্রমণ বাদ দিলাম, একটা রাজনৈতিক কর্মসূচি করার যে রাইট সেটা তো সবার থাকবে। গণতন্ত্র কি পশ্চিমবঙ্গের বুকে আছে? গণতন্ত্র কি পশ্চিমবঙ্গের বুকে আছে? আমি এর সঙ্গে যোগ করতে চাই, গণতন্ত্র কি এখন কোনো জায়গায় ভারতবর্ষে কোথাও রয়েছে? ভারতীয় জনতা পার্টি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তখনই আমি বিশ্বজিৎদারকে প্রশ্ন করবো, বিশ্বজিৎদা, গণতন্ত্র হত্যা দিবস তুমি যদি খুব ভালো করে দেখো, এই গণতন্ত্র হত্যা দিবস মাঝখানে আবার জুন মাসেও গ্যাজেট করে, সরকারি গ্যাজেট করে অমিত শাহ ঘোষণা করেছিলেন ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির এগেনস্টে, সেদিনকেও বলা হয়েছে গণতন্ত্র হত্যা দিবস। এতদিন একেবারে মাফ করবে, হ্যাঁ, সংবিধান হত্যা দিবস। অর্থাৎ যে পয়েন্টে ভারতীয় জনতা পার্টিকে অ্যাটাক করেছে এতদিন বিজেপি, সংবিধান বদলে দেওয়া, সংবিধানকে হত্যা করা, গণতন্ত্রকে হত্যা করা, যে পয়েন্টে অ্যাটাক হয়েছে, সেই পয়েন্টে এখন বিরোধীদের অ্যাটাক করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। ইমেজ ক্লিয়ারিং। দেখো, এই যে প্রশ্নটা তুমি করলে, এটা যদি রাজ্যের প্রেক্ষাপটে বলো তার আলাদা উত্তর, বা কেন্দ্রের প্রেক্ষাপটে তার আলাদা। আমি দুটোই জানতে চাইছি। একেবারে যদি রাজ্যের প্রেক্ষাপটে বলো, যে রাজ্যে সবচেয়ে বড় মানে অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে শাসক দল। কেন আছে? এই নির্বাচনের আগে শাসক দলের বিরুদ্ধে যা অভিযোগ ছিল, এই যে সুস্মিতাদি অনেকগুলো নামের কথা বললেন, তারা তৈরি হয়েছেন একটা সময় সিপিএম থেকে এসে, আর আজকে সেই সিপিএম এবং কংগ্রেস হাতে হাত ধরে নির্বাচনে লড়ছে। যদিও এটা সুস্মিতাদি বা অন্যান্য রাজনৈতিক নেতারা বলেন রাজনীতি সম্ভাবনাময় শিল্প, আমি বলি পলিটিক্যাল হিপোক্রেসি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই যে
অভিযোগ আসছে, জেসিবির কথা বলছো, শাহজাহানের কথা বলছো, এরা গণতন্ত্র আইন শৃঙ্খলা রাজ্যের একেবারে ভুলন্টিত করেছে। তুমি ভেবে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে শাসক বা পুলিশ প্রশাসন কি ভূমিকা নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার সামনে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী হিসেবে বলেছেন সালিশি সভায় যারা জড়িত তাদের শাস্তি হোক, বলেছেন এদের সঙ্গে যারা জেসিবির কথা, জায়ান্তের কথা কোনোভাবে পার্টি বা রাজনৈতিক দল এন্ডোর্স করে না, সেই জায়গা থেকে পুলিশ প্রশাসন অ্যাক্টিভলি স্টেপ নিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে লোকসভা নির্বাচনের আগে আজকে ঘটনা ঘটার পরে স্টেপ নিচ্ছে, সেটা কিন্তু সদর্থক। সেই জন্য এই নির্বাচনের পরের অংশটায় এই অভিযোগ শাসক দলকে করা যাবে না গণতন্ত্র হত্যার। কিন্তু কেন পরিবেশটা তৈরি হলো? তাহলে এই অভিযোগ করছে কেন বিজেপি? একদিনে তো হবে না তৈরি, এটা তো একটা পরম্পরা, দীর্ঘ সময় ধরে একটা পরিবেশ বা আইন শৃঙ্খলা। আমি বারবার বলি, আমাদের রাজ্যপাল প্রশ্ন তোলেন কনস্টিটিউশনাল হেড হিসাবে যে এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা কিচ্ছু নেই। যদি আইন শৃঙ্খলা কিছু না থাকে, সংবিধানের 355, 356 ধারা বলে দুটো ধারা আছে যেখানে রাজ্যপাল রেকমেন্ড করতে পারেন, তাহলে নিশ্চয়ই আইন শৃঙ্খলা সেই জায়গাটায় যায়নি। আমার বক্তব্য হচ্ছে রাজনৈতিক যে হিংসা সেটা বন্ধ হওয়া উচিত। সুস্মিতাদি, আপনারা সংবিধানকে হত্যা করেছেন, তৃণমূল কংগ্রেস গণতন্ত্রকে হত্যা করেছে, বিজেপির এই যে ন্যারেটিভ, নতুন ন্যারেটিভ যেটা লোকসভা ভোটের পরবর্তীকালে আমরা দেখছি, আপনারা কিভাবে দেখছেন? বিজেপি নিজেই তো গণতন্ত্র, সংবিধান এগুলোকে হত্যা করেছে। এখন হত্যা করেছে বলেই তারা বলতে পারছে মানে অন্যদেরকে তার উপরে দোষ চাপাতে পারছে। একটা কথা তো ঠিক, এবার লোকসভা ভোটে বিজেপি ইজ রিজেক্টেড, এটা পরিষ্কার। কারণ বিজেপি কিন্তু একক মেজরিটিতে আসতে পারেনি, 240-এ গিয়ে আটকে গেছে, যেখানে 400 পার, ইসবার 400 পার বারে বারে যে বলে যাচ্ছিলেন তারা। এবং পশ্চিমবঙ্গ মানুষকে অনেক আশার আলো দেখিয়েছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বরাবরই খুব রাজনৈতিক সচেতন। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে অন্তত কোনোদিন জায়গা দেবে না, কারণ পশ্চিমবঙ্গের মানুষ এই সাম্প্রদায়িক হানাহানিকে বিশ্বাস করে না। তাই জন্য পশ্চিমবঙ্গের বিজেপির স্থান কোনোদিনই হবে না, বিজেপি যতই চেষ্টা করুক না কেন। এরপরে আসা যাক বিজেপি যে এই যে গণতন্ত্র বাঁচাও বলে যেই লড়াই লড়তে যাচ্ছে, এটা স্পেসিফিক্যালি শুভেন্দুর প্রোগ্রাম নাকি পুরো বিজেপির প্রোগ্রাম, নাকি শুভেন্দুর প্রোগ্রাম, নাকি দিলীপ ঘোষের প্রোগ্রাম? আজকে আপনি শুনেছেন কিনা জানি না, আজকে আপনি মানে শুনেছেন কিনা জানি না, আজকে যে মানে ওদের মোর্চার যে মানে যে প্রধান চিফ, যে সংখ্যালঘু মোর্চার যিনি চিফ, তিনি বলেছেন যে আজকে শুভেন্দু অধিকারী দলে নতুন এসছেন, ওনার আগে দলটার সম্বন্ধে জানা উচিত, বোঝা উচিত। তুই যে উনি বলেছেন না সংখ্যালঘু মোর্চা, শুভেন্দু অধিকারী এইবার সবকা সাথ সবকা বিকাশ নেই, এই প্রসঙ্গ মাইনরিটি সেল প্রসঙ্গ, তো দলের দরকার কিনা আগে সেইটা বুঝুক বিজেপি। বিজেপির উপরে শুভেন্দু অধিকারী গোদের উপর বিস্ফোরা হয়ে যাচ্ছে না তো? ঠিক গোদের উপর বিস্ফোরা হয়ে গিয়ে এখন শুভেন্দু থাকাটা দরকার, না শুভেন্দুর ডাক দেওয়া গণতন্ত্রকে রক্ষা করা দরকার, নাকি বিজেপি নিজের দলটাকে শুভেন্দুর থেকে রক্ষা করা দরকার? সেটাকে উত্তর দেওয়ার আগে আমার যে প্রশ্নটা রয়েছে তোমার কাছে, তা হলো শুভেন্দু অধিকারী ওপেনলি বলছে আমি আসবো, তৃণমূল কংগ্রেসকে আর গণতন্ত্র নিয়ে আমি কি প্রশ্ন করবো এই মুহূর্তে, আমি আসবো তোমার কাছে। তাকে বিজেপির কাছ থেকে আমার একটা প্রশ্ন নেওয়ার দরকার, একটা উত্তর নেওয়ার দরকার, যে শুভেন্দু অধিকারী তিনি ওপেনলি বলছেন যে যারা আমাদের ভোট দেবে আমরা শুধু তাদের বিকাশ বুঝবো। প্রধানমন্ত্রী বলছেন না, শুভেন্দু অধিকারী বলছেন। তিনি বলছেন মাইনরিটি সেলের দরকার কি। তিনি ওপেনলি শুধুমাত্র একটি সম্প্রদায় নয়, মাইনরিটি বলতে আমাদের দেশে আমরা বহু সম্প্রদায়কে বুঝি, একসঙ্গে তাদের সবাইকে জাস্ট নাকচ করে দিচ্ছেন। এর থেকে বড় সংবিধান বিরোধী কিংবা গণতন্ত্র বিরোধী কথা আর কেউ কিছু হতে পারে? তোমাদের দলের একাধিক নেতা তারা এটাকে সাপোর্ট করছেন না, কেউ কেউ করছেন, অর্জুন সিংরা করছেন, এই অর্জুন সিংয়ের বিরুদ্ধে আবার 2019-এ ভাটপাড়ায় দাঙ্গা করানোর অভিযোগ ছিল, তারা করছেন। কিন্তু যারা তোমাদের দলের প্রমিনেন্ট ফেসেস, যারা পশ্চিমবঙ্গের চালিকা শক্তি, তোমাদের সুকান্ত মজুমদার করছেন না, কেন্দ্রীয় বিজেপি করছেন না, নরেন্দ্র মোদী করছেন না, তাহলে তোমাদের মুখে কিংবা সেই শুভেন্দু অধিকারীর মুখে গণতন্ত্র হত্যা দিবস কথাটা কতটা মানাচ্ছে? না কেন এই কথাটা উঠছে, দেখো বিষয়টা হচ্ছে গিয়ে যে শুভেন্দু অধিকারীর কথাটা কোথাও একটা ভুল ব্যাখ্যা হয়েছে। কারণ এটা তুমি যাদের কথা বলছো, সুকান্ত মজুমদার বা ধরুন শ্রমিক ভট্টাচার্য, তারা নিজেরাও বলেছেন যে আমাকে বলতে দাও। ভুল ব্যাখ্যা হচ্ছে, আমি বলছি কোথাও ভুল ব্যাখ্যা, আমি বলবো সবকা বিকাশ নেই, जो हमारे साथ हम उनके साथ। আমি কোথায় ভুল ব্যাখ্যা, স্পষ্ট লাইনটা কোথায় আমি ভুল ব্যাখ্যা হচ্ছে আমি সেটা বলছি তো। কারণ শুভেন্দু অধিকারীও একটা রক্ত মাংসের মানুষ, এবং শুভেন্দু অধিকারী কোথাও একটা ব্যথিত হয়েছিল। তিনি যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কাজ করেছিলেন, কিন্তু ভোটের দিন এই যে সংখ্যালঘু গ্রামগুলোর যা ভূমিকা ছিল
সেই ভূমিকা কোথায় উনি আহত হয়ে সেটার এই কথাটা দায় কার? বলেছেন। সেটার দায় তো বিজেপির। বিজেপি নিজেই তো সংখ্যালঘুদের অ্যান্টি একটা ইমেজ তৈরি করে রেখেছে। না না, এবং আমি সেটা তোমাকে আজকের নয়, বলছি সেটা গুজরাট থেকে শুরু। সেটা ভোটের- গুজরাট থেকে শুরু। ভোটের সেটা আগে- তোমাদের একাধিক ইনসিডেন্টের পর থেকে শুরু। আজকে যেমন গুজরাটে অনেক সংখ্যালঘু তোমাদের ভোট দেয়, যেমন ইউসুফ পাঠান এখানে এসে বলে যে বিজেপি সরকার খুব ভালো কাজ করছে গুজরাটে, এটাও যেমন তোমাদের প্লাস পয়েন্ট, তেমন বাংলায় যেভাবে ইউসুফ পাঠান এসে বলেছিলেন যে গুজরাটে হ্যাঁ, মোদীর বুঝতে সরকার খুব পেরেছি, ভালো কাজ একদম, করছিলেন। একদম। একটু দেখে নিলে, আর্কাইভ দেখে নিলে তুমি পাবে। মুর্শিদাবাদে তিনি বলেছিলেন। তেমনি সংখ্যালঘু তোমাদের ভোট দিচ্ছে না, এই ব্যর্থতা তো একান্তভাবে বিজেপি। হ্যাঁ, আমি তোমাকে বলছি বিষয়টা, আমি তোমাকে বলছি, তোমার মনে আছে ভাঙড়ে তৃণমূল আর আইএসএফ এর মধ্যে ঝামেলা হয়েছিল, মারপিট হয়েছিল, সেই সময় নওশাদ সিদ্দিকী ওখানকার বিধায়ক হয়ে ঢুকতে পারছিল না। সেই সময় কিন্তু শুভেন্দু অধিকারী গেছিল ওখানকার মানুষের সাথে দেখা করতে। শুভেন্দু অধিকারী বহুবার ভোটের আগে, তুমি যে বলছো না যে সংখ্যালঘুদের বিরোধী কথা বলেছে, না বহুবার বলেছে। আমি একবার বলছিলাম বিরুদ্ধে কথা বলছি। তেজপাতা করে ইমেজটা কে রেখেছে, তৈরি করেছে? আপনাদের তেজপাতা করে রেখেছে। আপনারা নিজেরা আয়নায় দেখুন আজকে আপনাদের কোথায় নিয়ে এসে দাঁড়িয়েছে। আপনাদের শুধু রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়েছে, কিন্তু এই বিশ্বাস করো ইমেজটা কে ইমাজ- তৈরি করেছে? ঠিক- বিজেপির ইমেজটা কে তৈরি করেছে? না না, ইমেজ তো তৈরি করেছে বিরোধী দলগুলো তৈরি করেছে। বেশ, আমরা- আপনারা বিরোধী দল- আপনারা আমরা তৈরি সবসময় করেছেন। follow আমি আসবো করেছি। আসবো। আপনারা এই ইমেজ বিজেপির হয়ে তৈরি করে দিয়েছেন যে বিজেপি সংখ্যালঘু বিরোধী। কোনো একটা কমিউনিটি না। যখন সংখ্যালঘু বলা হয়, ভারতের সংখ্যালঘু কমিউনিটির ভেতর একাধিক কমিউনিটি পড়ে। দীর্ঘক্ষণ আমাকে বলতে দেননি, আমি একটু বলি এক এক করে। দেখুন, বিজেপি সেকুলার, এটা বিজেপিও বিশ্বাস করে না, আপনিও বিশ্বাস করেন না, ওটা হাসি ঠাট্টার ব্যাপার হয়ে যাবে। না, আমার না বিশ্বাস করার কোনো যে কারণ নেই। যদি বিজেপি তারা সত্যি বলে না, না। যে আমরা সেকুলার, আমরাও ফেস ভ্যালুতে সেটা বিশ্বাস করব। আমজনতা বিশ্বাস করছে না। কেউই বিশ্বাস করে না। আপনি বলছেন এখন কি কারণে আমি জানি না, কারণ কি বিজেপির এটা এজেন্ডাই নয়। বিজেপির এজেন্ডা শুভেন্দু বহু আগেই বলেছে 70% ভোট 70-30, 80-20 বলেছেন যোগী আদিত্যনাথ। 30% ভোট ভাবছি না। ও যা যোগী যা সব কথা বলেছে ইত্যাদি ইত্যাদি, তারপর মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কারোর ড্রেস দেখে সন্ত্রাসবাদী চেনা যায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই কথাও বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ। চিড়ে খেলে সে বাংলাদেশি হয়ে যায়, লুঙ্গি পরলে সে জেহাদি হয়ে যায়। এই যে পার্টিকুলারলি দাগিয়ে দেওয়া এবং একটা মেরুকরণের সৃষ্টি করা, এটা তো বিজেপি প্রথম দিন থেকে করেছে। বিজেপি তো যে এমন না যে বিজেপি করেনি, বিজেপি সরকার 2014 আসার থেকে এটা কন্টিনিউ করে গেছে। হ্যাঁ, হিন্দুত্ব খতরে মে, হ্যাঁ এখানে সরস্বতী পুজো হয় না বলে তারপরেই সরস্বতী পুজো বড় বড়, এখানে দুর্গা পুজো হয় না বলে তারপরে হেরিটেজে প্রাইজ। এ তো হয়েছে, একাধিক হয়েছে, বারবার হয়েছে। আমার প্রশ্নটা হলো যে বিজেপি এই পয়েন্টে, বিজেপির কোনো দ্বিমত নেই, কারোরই দ্বিমত নেই। দ্বিমতটা হচ্ছে আরেকটু বেরিয়ে। আপনি যখন কোনো প্রতিবাদ করছেন তখন আপনি আরবান নাক্সাল হয়ে যাচ্ছেন, বিয়ন্ড মেরুকরণ, ন্যাশনাল হয়ে যাচ্ছেন। আপনি যখন কিছু প্রতিবাদ করছেন, আপনি যখন কথা বলছেন যে ভাই আপনি পাকিস্তানে চলে যান স্ট্রেট। এদের দলের নেতা ছেলেটির নামটা মনে পড়ছে না, কানাইয়া কুমার, ওকে বললো তুমি চলে যাও বাইরে, ঠিক আছে, পাকিস্তান চলে যাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সাথে বিভিন্ন অন্যান্য নাম টাম ইত্যাদি ইত্যাদি কথা বলছে, এগুলো তারা করে। মানে নট অনলি দ্যাট, মানে স্নেহন স্যার, আই গট ইওর পয়েন্ট। স্নেহন তার মানে আমি ফিরবো তার মানে স্নেহন যে উগ্র বিদ্বেষবাদের উপর ভর করে আমি ফিরবো। there's a mistake, you're falling in the trap like us. বিজেপি শুধুমাত্র ধর্মীয় মেরুকরণ করে গণতন্ত্র হত্যা করছে না, সামাজিকভাবে যেমন করছে, অর্থনৈতিকভাবে যেমন করছে, তেমনি রাজনৈতিকভাবেও করছে। মানে অর্থাৎ স্নেহন কোন একটা পার্টিকুলার বিশ্ববিদ্যালয়কে বলে দেওয়া যে ওটা অ্যান্টি ন্যাশনালদের ঘাঁটি। প্লিজ আবার আমি বারবার একটা কথা বলছি, এইটা তাদের একটা অস্ত্র, এটা ডিফেন্স। আমি তো বুঝতে পেরেছি, আমি হিন্দু ধর্মকে প্রোটেক্ট করছি, এটা ডিফেন্স। অরিজিনাল এটা আছে অ্যালিবাই। অরিজিনালি তারা যেটা করছে, তারা অগণতান্ত্রিক কেন্দ্রের অল টার্মস, হিন্দু মুসলমান এখানে কোনো ফ্যাক্টরি নয়। বেশ, অর্থাৎ আপনারা গণতন্ত্রকে বিশ্বাসই করেন না। কিন্তু এখানে আমি স্নেহান্ত আপনার উত্তর নেওয়ার আগে একবার বিশ্বজিৎবাবুকে জিজ্ঞেস করবো। বিশ্বজিৎবাবু, আমরা জানি যে কোনো দেশে কিংবা যে কোনো রাজ্যে সংবিধান গণতন্ত্র রক্ষার প্রথম স্টেপ হচ্ছে আমাদের মতো ফেডারেল স্ট্রাকচার যেসব দেশে, সেখানে স্টেট এবং সেন্টারের সমন্বয় বজায় রাখা। সেটা আমাদের এখানে মহামহিম রাজ্যপাল জগদীপ ধনখড়জির সময় থেকে আমরা দেখেছি আস্তে আস্তে ক্ষতি হতে শুরু করেছে। যেমন তুমিও নিশ্চয়ই মানবে যে স্টেট এবং সেন্ট্রাল কোঅর্ডিনেশন হয় না। বারবার আমরা দেখছি রাজভবন ভার্সেস রাজ্য সংখ্যা।
এবার আরেক ধাপ চড়লো 21শে জুলাইয়ের এই প্রেক্ষিতে রাজভবন ভার্সেস, মাফ করবেন, সেন্টার ভার্সেস স্টেট সংঘাত। রেলের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে রেল নাকি পর্যাপ্ত পরিমাণে ট্রেন দিচ্ছে না, উল্টে রেল ট্রেন বাতিল করছে। এই অভিযোগ আর কারো নয়, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন দেখব। ট্রেনে যারা আসবেন, ট্রেন তো আপনারা জানেন, ওদের কিন্তু 15 দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যেন ট্রেন কোনো রকমভাবে বাতিল করা না হয় বা বন্ধ করা না হয়। উপরন্তু যে কোনো বড় জমায়েত হলে, আমি নিজে রেল মিনিস্টার হিসেবে কাজ করে এসেছি অনেকবার, আমি জানি এটা রেলের ডিউটি টু ক্লিয়ার দ্য রাশ। এখানে ফ্রিকোয়েন্সি বাড়ায়, ট্রেনের সংখ্যাটা বাড়ে কি করে? ফ্রিকোয়েন্সি বাড়ায়। সুতরাং আমি আশা করব রেলেও যারা আসবেন এবং রেল পরিষেবা যেন ঠিক মতো থাকে। তবে রেলের পক্ষ থেকে কৌশিক মিত্রর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তাদের ভার্সনও শুনতে চাই, রেলের ভার্সন শুনতে চাই। রেল কিন্তু এই অভিযোগের একেবারে বিপরীতে কথা বলছে। দেখুন কৌশিক মিত্রর বক্তব্য। শিয়ালদা ডিভিশনে কিছু ট্রেন ক্যান্সেল হয়েছে বলে এরকম একটা খবর এসেছিল, তো একটা ব্লক নেওয়ার দরকার হয়েছিল বলে এটা একটা খবর রটে গিয়েছিল, কিন্তু এটা খবরটা সত্য নয়। শিয়ালদা ডিভিশনে কোনো ট্রেন 20 এবং 21শে জুলাই ক্যান্সেল হচ্ছে না। আমি আবারও কথাটা বলছি, 20শে জুলাই এবং 21শে জুলাই শিয়ালদা ডিভিশনে কোনো রকম কোনো ট্রেন ক্যান্সেল হবে না কোনো ব্লকের জন্য। রেগুলার সার্ভিস যেমন সানডে সার্ভিস থাকে, সেই সানডে সার্ভিসই থাকবে পুরো শিয়ালদা ডিভিশন জুড়ে। রেল বলছে ট্রেন বাতিল হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় আজও বললেন ট্রেন বাতিল করা হচ্ছে। তাহলে বিশ্বজিৎ বাবু কার কথা শুনবো, কোনটা বুঝবো? এটা তো সাধারণ মানুষের কাছেও প্রশ্ন যে কে সত্যি কথা বলছেন। আসলে সত্যিটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে কেন রেল যদি বাতিল হয়, কেন বাতিল হচ্ছে তার টেকনিক্যাল ব্যাখ্যা রেল দেবে, কিন্তু মূল লক্ষ্যটা কি? রাজনৈতিকভাবে কি আক্রমণ করা হচ্ছে? যে কর্মীদের সংখ্যা কমানোর জন্য, হ্রাস কমানোর জন্য এত পরিমাণ কর্মীরা বাইরে থেকে আসছেন। তোমার মনে থাকবে দিল্লিতে যখন যাওয়ার জন্য রেলকে বলা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ট্রেন বাতিল করা হয়েছে, ট্রেন বাতিল করার পরে এখান থেকে বাসে করে কর্মীরা গেছিল। সুতরাং এই মুহূর্তে শাসক দলের পক্ষে এত কর্মী বা মানুষের সমর্থন রয়েছে, তারা ট্রেন বাতিল করলে আসবে। কিন্তু এই যে তুমি সম্পর্কের কথা বলছো কেন্দ্র রাজ্যের, আমি জানি না ট্রেন বাতিল হচ্ছে কিনা। যদি ট্রেন বাতিল হয় এই দিনে, তাহলে গণতন্ত্র হত্যা দিবস কারা করবে? তৃণমূল কংগ্রেস করবে নাকি বিজেপি করবে? বাবু, এইটার সাথে আপনি এটাও বলুন যে নবান্ন অভিযানের দিন বাস মালিকদেরকে বলা হয়েছিল যাতে বিজেপিকে বাস না দেওয়া হয়। বিজেপি কর্মীরা যখন ট্রেনে উঠছে, পুরনো মামলা 6 বছর 1 বছর 2 বছর আগের পুরনো মামলা, তাদেরকে ট্রেন থেকে টেনে টেনে নামিয়ে অ্যারেস্ট করা হচ্ছে। ইভেন এটাও বলুন বিজেপি বিধায়করা ওই ডানকুনির ওখান থেকে পায়ে হেঁটে ঢুকতে হয়েছিল কলকাতায়, কেন ওখানে বাসগুলোকে আটকে দেওয়া হয়েছিল। সেটাও বলুন যে গণতন্ত্র কিন্তু রেল বলছে এমন কোন অভিযোগই সত্যি নয়, এমন কোন খবরই নেই যে ট্রেন বাতিল করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন রেল সেটা নাকচ করছে, সরাসরি কি বলবে? না, খবরটা তো মুখ্যমন্ত্রী বার করেনি, খবরটা নিউজ চ্যানেল দেখিয়েছে। গতকাল প্রথম প্রেস কনফারেন্স করেছিলেন কুণাল ঘোষ, নিয়ে তিনি এই খবরটা বলেন আমাদের। প্রেস কনফারেন্স আমি আপনাকে চ্যানেলের নাম বলতে পারি যে প্রথম কারাটা ব্রেক করেছে, নাম আমরা নেব না, ঠিক আছে? সে চ্যানেল ব্রেক করেছে এবং তারপর যথারীতি বিভিন্ন নিউজ মাধ্যমে আমরা জানতে পেরেছি। 1, 2 হচ্ছে আপনি একটা অভ্যাস হয় না যে ধরুন বাড়িতে একটা নোটের চোর আছে, এলাকায় নোটের চোর আছে, চুরি করলো, কিন্তু কে চুরি করছে তার দিকে নজর চলে যায়। কেমন ধরুন আমাদের মানে বারবার বিজেপি করেছে বলে এবারও মনে হয়েছে যেটা করেছে, খবর এসছে বলে মনে হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো অভিযোগ করছেন, তিনি রাজ্যের প্রধান, she needs to know the facts. She got the fact from the media and she is not authorized to know about the railways. She is not the part of it and neither railway enlightens us anywhere anytime. বরং বারবারই ওরা বিরোধিতা করে। দিল্লির ক্ষেত্রে তো হয়েছিল, শুধুমাত্র আমি অ্যাড করবো না, বাসও আটকানো হয়েছে। আপনি যে ফান্ডামেন্টাল পয়েন্টে কোয়েশ্চেনটা করেছেন, এই যে গণতন্ত্রের মূল জায়গাটা দেখুন যে পশ্চিমবাংলার বুকে আপনি ছোট্ট এক্সাম্পল, এই ফেডারেল স্ট্রাকচার নিয়ে উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি জব কার্ড ক্যান্সেল হয়েছে, পশ্চিমবাংলা বোধহয় 7, 8, 9 নম্বরে আছে। ফেক জব কার্ড,
ফেক জব কার্ডস। উত্তরপ্রদেশে একটা 1 পয়সা কম হয়নি। বাংলা আবাস যোজনার ক্ষেত্রে নাম আছে হচ্ছে বাংলা আবাস যোজনা। ঠিক ঠিক, আপনারা একাধিক প্রকল্পে বঞ্চনার অভিযোগ তুলে দিল্লিও গিয়েছিলেন, আবার কিন্তু তারপর কি হলো? উত্তরপ্রদেশের ক্ষেত্রে ওটা আছে মুখ্যমন্ত্রী আবাস যোজনা। কি হলো? কিন্তু 24-এর ইলেকশনের আগে আমরা আমরা দেখলাম আপনারা দিল্লি গেলেন, দিল্লিতে গিয়ে একটা আমরা- বড় ড্রামা হলো, কিন্তু তারপর কি হলো? সেই টাকাটা কি পাওয়া গেল? আমরা পাবলিক কমিটমেন্ট করেছিলাম যে টাকাটা তো গেল আপনাদের রাজস্ব থেকে। আমরা 100 দিনের কাজের টাকা দেব, 100 দিনের কাজের টাকাটা আমরাই রাজ্য সরকার যার জন্য কোহিনূর ঘুরিয়ে কিন্তু প্রবলেমে পড়লো এই রাজ্যের কোষাগারই। পড়বে, তো কিছু করার নেই। তো যদি এটা অগণতান্ত্রিক সরকার যার কারণে থাকে, তেলের উপরে যে 1 টাকা আপনারা ছেড়ে দিচ্ছিলেন কর শেষ, সেটা আবার আপনাদের নিতে হবে। অগণতান্ত্রিক যদি সরকার থাকে তাহলে তো মানুষের কাছে গণতন্ত্রের স্বাদ পৌঁছে দেওয়ার জন্য চেক অ্যান্ড ব্যালেন্স রাখা দরকার। আমরা এটাও কমিটমেন্ট করেছি এবং আমরা ডিসেম্বর মাসে করবো যে আমরা যাদের হাউজিং এর টাকা বাকি আছে দিয়ে দেব। কিন্তু এখানেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনূরকে আমি একটা প্রতিবেদন দেখাতে চাই। তা হলো কেন আজ ভারতীয় জনতা পার্টি কিংবা বকলমে কখনো কখনো কংগ্রেসও বলছে এখানে গণতন্ত্র নেই। তার কারণ কিন্তু এই জেসিবি, এই তাজমুল, এই জয়ন্ত, এই জামাল রায় শেখ শাহজাহান থেকে শুরু হয়েছিল, শেষ হলো জামালে। যে জামাল গ্রেপ্তার হওয়ার পরও হুঁশিয়ারির পর হুঁশিয়ারি দিচ্ছেন। এদের কারণেই কি আজকে বিজেপির এই অগণতান্ত্রিক বাংলা ন্যারেটিভ সেট হচ্ছে? তৃণমূল কি করবে দেখুন। লোকসভা নির্বাচনে 29টি আসন পেয়ে বিজেপিকে বাংলায় ধরাশায়ী করেছে তৃণমূল। তবে ভোটের ফল প্রকাশের 2 মাসও হয়নি রাজ্যে তৃণমূলের একাংশের দায়ে কোণঠাসা শাসক শিবির। জয়ন্ত থেকে জেসিবি, সাদ্দাম, সাকাত বোটো, জামাল রায় হয়ে উঠেছে সবুজ ব্রিগেডের মাথা ব্যথার কারণ। বাহুবলীদের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের দিকে। লোকসভা ভোটের আগে শাহজাহান ইস্যুতে কোণঠাসা হয় তৃণমূল। ভোটের পর তালিকায় জুড়ল আরও 5 বাহুবলীর নাম। কখনো সালিশি সভায় গণপিটুনির অভিযোগ, তো কখনো এলাকার ত্রাস হয়ে সাধারণের ওপর অত্যাচারের অভিযোগ। এই সব বাহুবলীদের কাণ্ড কারখানায় জেরবার শাসক শিবির। এদেরই দোসর কখনো হামিদুল ইসলামের মতো বিধায়কদের বিতর্কিত মন্তব্য, আবার কোথাও খোদ শাসক শিবিরের নেতা পুরো চেয়ারম্যান দাদাগিরি। বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরেও কমছে না উপদ্রব। দলের একাংশ বলছেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এদের উদ্দেশ্যেও বার্তা দেবেন মমতা। দলের নেতাদের দাদাগিরিতে যে দলেরই ক্ষতি হচ্ছে তা ভালো চোখে দেখছেন না নেত্রী। বারবার নেত্রীর হুঁশিয়ারির পরেও দমছেন না কেউই। এতে শক্তি বাড়ছে বিরোধীদের। এদেরকেই হাতিয়ার করে বারবার শাসককে বিঁধছে বিজেপি। শাহজাহান ও চোপড়ার জেসিবির অত্যাচারের কথা পৌঁছে গিয়েছিল লোকসভার সভাকক্ষেও। 26-এর আগে যা দলেরই ক্ষতি করবে বলে মনে করছেন তৃণমূলেরই একাংশ। 26-এর নির্বাচনের আগে গুটিয়ে যাচ্ছে বিজেপি। এদিকে তৃণমূলের লক্ষ্য 21-এর নির্বাচনের থেকেও বেশি মার্জিনে বিজেপিকে বাংলায় হারানোর। তবে শাসকের হাতিয়ার উন্নয়নকেই বোতা করছে শাসকের বাহুবলীরাই। শাহজাহান থেকে জামাল, জয়ন্ত থেকে জেসিবি হয়ে উঠছে তৃণমূলের 26-এর স্ট্র্যাটেজির লুজ এন্ড। তাদেরকেই কি সরিয়ে ফেলার দিকে এগোচ্ছে তৃণমূল? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। তাহলে বিশ্বজিৎ বাবু, তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে সবচেয়ে বড় মাথা ব্যথা তাদের এই লুজ এন্ডস গুলো, শাহজাহান থেকে শুরু করে, তাজমুল থেকে শুরু করে, জয়ন্ত, জামাল যারাই রয়েছেন। এবার কি তাহলে তাদের ছেটে ফেলা দরকার? কারণ আপনার নিশ্চয়ই মনে আছে সেই ফেমাস ডায়ালগ, কোনো শাসকই তার শাসনকালে তার নিজের জায়গায় মুক্তাঞ্চল বরদাস্ত করে না। এরা সবাই কিন্তু নিজেদের একটা মুক্তাঞ্চল গড়ে চলেছিল। একেবারে যেটা তুমি বললে যে লোকসভা নির্বাচনের আগে শাহজাহানকে ভোটের ইস্যু করেছিল ভারতীয় জনতা পার্টি, এবং লোকসভা ভোটে ঠিক পরে সংসদ ভবনে এই জেসিবি শাহজাহানরা পৌঁছে গিয়েছিল একদম, এবং সেটা থেকে কোনো রাজনৈতিক ডিভিডেন্ড পায়নি বিজেপি। একটা জিনিস ভাববে যে এটা অবশ্যই তৃণমূল কংগ্রেস একটা ড্যামেজ তৈরি হয়েছিল তাদের ভাবমূর্তিতে। আমি যে ঘটনা বললাম একের পর এক, সেই ঘটনাগুলোতে একবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, একবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কেউই এই যে অভিযুক্ত তাদের পাশে দাঁড়াচ্ছেন না। এরা নয়, শুধু তো এই বাহুবলীরা নয়, পুরো চেয়ারম্যানরা রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন, খোদ কলকাতার বুকে একাধিক কাউন্সিলর রয়েছেন যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করতে বাধ্য হয়েছেন। কারণ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেস এখানে প্রত্যাশা মতো ভোট পায়নি, নিউ টাউন থেকেও পায়নি, সেখানে কিন্তু গেরুয়া হওয়া বেশি। এখানেই সদিচ্ছার কথা, যে এই যে সদিচ্ছা সরকার দেখাচ্ছে, এই সদিচ্ছা যদি থাকে
তাহলে সরকার যেটা করছে না মদত দিচ্ছে এই অভিযোগ থাকবে না। যে রাজনৈতিক ভাবমূর্তি তৈরি, যে ড্যামেজ কন্ট্রোল, সেটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়াতে সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে। বেশ, উন্নয়নের যে হাতিয়ার তৃণমূল কংগ্রেসের স্নেহায়ন, সেটা তৃণমূল কংগ্রেসের বাহুবলী, এই বাহুবলী নেতা, দামাল নেতা, দাবাং নেতা এরাই ভোতা করে দিচ্ছে। তোমরা তো এখান থেকে অ্যাডভান্টেজ পাওয়ার চেষ্টা করবে, চেষ্টা করেও ছিলে, পেলে কোথায়? লোকসভা নির্বাচনের আগে তোমরা সন্দেশখালীকে ইস্যু করলে, দেখা যাচ্ছে সন্দেশখালী যে কেন্দ্রের অন্তর্গত পড়ে সেখানে ব্যাপক মার্জিনে তোমরা হেরে গেলে। সন্দেশখালীতে হয়তো তোমরা জিতলে, কিন্তু সেই সিট হেরে গেলে। না, বিষয়টা হচ্ছে কি, আমি তোমাকে বলি যে মানে এই তৃণমূল নিজের ইমেজ মেকওভার করার জন্য, বা তুমি যে বলছো না যে এই যে জায়ান্ট, জেসিবি, শাহজাহান এদেরকে ছেটে ফেলার দরকার পড়েছে, তো এইরকম এই তৃণমূল যদি এখন এদেরকে ছাড়তে যায় তাহলে ওই ঠকবাসতে ওদের গা উজাড় হয়ে যাবে। তুই বলছো মানে ম্যাক্সিমামটাই এটা। দেখো, আমি যখন শাহজাহানটা এসেছিল তখনই আমরা বলেছিলাম যে শাহজাহান একটা ব্যতিক্রমী চরিত্র নয়, বা সন্দেশখালী একটা ব্যতিক্রমী চরিত্র নয়। বাংলার গ্রামে গ্রামে শহরে শহরে আজকে শাহজাহানরা ছড়িয়ে পড়েছে, এখন এক এক করে বেরাচ্ছে। তারপরে তাজিমুল বেরিয়েছে, জেসিবি বেরিয়েছে, জায়েন্ট সিং, আজকে এই যে কি সাদ্দাম, তারপর জামাল, একের পর এক বেরিয়ে আসছে। এবং এরা বেরাবে, আগামী দিনে যত সময় বেরাবে তত বেরাবে। তুমি যে বলছো না যে ইমেজ রিকভারি, বিশ্বজিৎদা বললো যে না, শাসক যদি চায় তো অনেক কিছুই করতে পারে। আজকে সে মমতা ব্যানার্জি, সত্যি কথা তো, মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে সুজিত বসুকে বলেছে যে নতুন নিউ টাউনে কেন এত সব হকার বসানো হয়েছে, রাস্তা জুড়ে বসানো হয়েছে। তা আমার বক্তব্য হচ্ছে, নিউ টাউন দিয়ে কি উনি 4 তারিখের আগে যাননি? বা উনি যখন ড্যামেজ কন্ট্রোল আগে দেখেননি যে এত হকার টুলে, বিজেপি বলছে ড্যামেজ কন্ট্রোল, কিন্তু টুলে। দেখুন, অনেক সময় আমরা দেখি মাননীয় মুখ্যমন্ত্রী তার মুখ দেখিয়ে তো আমরা ভোটে লড়ি, তো তিনি সর্বত্রটা দেখেন এবং তিনি ভিজিলেন্ট, এটা সবাই দেখেছেন আপনারা, সব তথ্য তার কাছে থাকে। তো সেরকম কোনো তথ্য গেছে যেগুলো আমাদের তলার লেভেলে হয়তো, কিন্তু এখন কি হাই টাইম নয় যে এই লুজ এন্ডস যেগুলো তোমরা বলছো সেগুলোকে কেটে ফেলতে হবে কিংবা ছেটে ফেলতে হবে? কারণ 26 এর টার্গেটে তোমাদের সবচেয়ে বড় মাথা ব্যথা কিন্তু এরাই। আবার বলছি যে কোথাও কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটলে, ল অ্যান্ড অর্ডার ডিস্টার্বড হলে, বিক্ষিপ্ত নয়, তুমি যদি এক এক করে দেখো, একটাও বিক্ষিপ্ত নয়, ইটস আ চেইন অফ ইভেন্টস। নো, ইটস নট আ চেইন অফ। কালনাতে একজন পুরসভার চেয়ারম্যান, তিনি একজন সিকিউরিটি গার্ডকে রীতিমতো মারধর করছেন। কেন? কারণ সেই সিকিউরিটি গার্ড একটা রিক্সা, জলবোঝাই রিক্সাকে ঢোকার আগে জিজ্ঞেস করেছিল তুমি কেন ঢুকছো। এইটা তার অপরাধ ছিল। আপনি এটা একটা খবর দেখে, মানে জাস্ট খবর করেছেন, সেটা এন্টায়ারলি ভেতর অব্দি যায়নি, আমরা শোকজ করেছি, তিনি উত্তর দেবেন। আরে ভাই, আমার পার্টি তো শোকজ করছে, যার পার্টির নেতার ছেলে ব্যাট দিয়ে মারছে মধ্যপ্রদেশে, তার কোনদিন কিছু শোকজ হয়েছে? আপনি খবর পেয়েছেন? কিংবা তুমি এই ইনসিডেন্টগুলো বলছো, গাড়ি চাপা দিয়ে চলে গেছে, বহাল তবিয়াতে বেশ করেছে, তারা জ্ঞান দেবে। খুব সংক্ষেপে এ বলছে এর নেতা দেখো বাহুবলীর সাহায্যে বড় হচ্ছে, বেড়ে উঠছে, এরা দেখো দাবাং, এরা আবার বলছে তৃণমূল কংগ্রেস দাবাং। আদতে আমজনতা জানতে চায় তাদের কথা কোন দল বলছে, আপনারা কি বলছেন? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে এই শাহজাহান, জেসিপি, বুলেট, জয়ন্ত, জামাল এরা না থাকলে 21শে জুলাই ভিড়ের মঞ্চে যে থেকে ভিড়, শুধু ভিড় দেখতে পাবে, মানে ভিড়টা কোথা থেকে হবে? লোকজন, কালকে আপনি যাবেন বাজারে, কোনো বাজারে লোক পাবেন না, বাজারে মানে কেনার লোক পাবেন না, বাজারে কোনো লোক পাওয়া যায় না। শুধু বলছি, একটা সাইনবোর্ড হয়ে গেছে দল, যে মানুষরা কি বলতে চাইছেন, যারা কালকে যারা 21শে জুলাই তারা গুন্ডা বলে, শুধু সনাতনী হিন্দুদের ভোটেই তারা একমাত্র ভোট পেয়েছে। সেই বিজেপির যে এত আলোচনা করছি আমরা, সেই বিজেপির বিরুদ্ধে কংক্রিট কি লড়াই তৃণমূল কংগ্রেসের আছে? কালকে 21শে জুলাই, বেশ আমার সময় একেবারে শেষ। আগামীকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবকে পাশে নিয়ে ঠিক কি বার্তা দেন? হয়তো এবার সময় এসেছে নিজের দলে থাকা যেসব ব্যাড এলিমেন্টস কিংবা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস যারা তৃণমূলেরই ক্ষতি করছে তাদেরকে ছেটে ফেলার। কিন্তু ওই যে সুস্মিতাদি বলছেন, ছেটে ফেললে ভোট করাবে কারা, ছেটে ফেললে মানুষ জড়ো করবে কারা? সত্যি কি এই বাহুবলীদের তৃণমূল কংগ্রেসের প্রয়োজন কিংবা কোনো রাজনৈতিক দলের প্রয়োজন, নাকি আম জনতার সুবিধার্থে এবার সময় এসেছে বাহুবলী বর্জন করে উন্নয়নের পথে হাঁটার? প্রশ্ন তুলে শেষ করছি। চোখ থাকবে আগামীকাল 21শে জুলাইয়ের মঞ্চে। আমরা রয়েছি দিনভর 21শে জুলাইয়ের খবরে। ভালো থাকবেন, জয় হিন্দ।